জনভোগান্তি বিবেচনায় সড়ক থেকে সরে গেলেন ইশরাক সমর্থকরা, শপথে কালক্ষেপণ হলে ফের আন্দোলন। শিক্ষার্থীর সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ৬ ঘণ্টা অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধে ভোগান্তি। সীমান্তে বিএসএফ এর পুশিং চলছেই, ৬ জেলায় অন্তত ১০৫ জনকে আটক করেছে বিজিবি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মানুষের ভোগান্তি বিবেচনায় সড়কের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ইশরাক হোসেনের। তবে শপথ বিষয়ে রায় নিয়ে কালক্ষেপণ হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের বিষয়ে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন তারা। এদিকে শপথ না পড়ানো নিয়ে রিট খারিজ হওয়ায় উচ্ছ্বসিত ইশরাকের সমর্থকরা। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মাঝেই কাকরাইল মোড়ে ইশরাকের সমর্থকরা তাকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে দিতে থাকেন নানা স্লোগান। 11:30 নাগাদ ইশরাককে শপথ না পড়ানোর বিষয়ে রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এতে বাঁধভাঙা উচ্ছ্বাস নেতাকর্মীদের। আমরা এখন আশা করব অতি দ্রুত ইশরাক ভাইকে শপথ করে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। আমাদের যেই রায় দিয়েছে আমরা অত্যন্ত খুশি। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে আসবে, জনতার মেয়র। আমাদের দফা ১ দাবি ১, আসিফের পদত্যাগ, এটাই আমাদের দাবি। আমরা আমাদের জয় পেয়েছি, আমরা সফল হয়েছি, আমরা এখন আসিফের পদত্যাগ চাই। এরপর শুরু হয় নতুন আন্দোলন। এবার ১ দফা দাবি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। আশপাশের জেলা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় তিনি সড়ক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। জনভোগান্তির দায় চাপান সরকারের উপর, বলেন সরকার অধিকার বঞ্চিত করাতেই এ আন্দোলন। আসিফ ও মাহফুজের পদত্যাগে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের কথাও জানান তিনি। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। ইশরাকের ঘোষণার পর বিকেল ৫:৩০ নাগাদ কাকরাইলের সড়ক ছাড়েন কয়েক হাজার নেতাকর্মী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই জানিয়েছেন আইনজীবীরা। তবে এখনও আইনি বাধা আছে উল্লেখ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ১ সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনে থাকা ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানোর পথে বড় বাধা হয়েছিল তার বিপক্ষে দায়ের করা রিট। বৃহস্পতিবার ওই রিটের আদেশ ঘিরে সকাল থেকে হাইকোর্ট এলাকায় নেওয়া হয় সেনা, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা। আদেশ শুনতে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে। আধা ঘণ্টা ধরে দেয়া আদেশে আদালত জানায়, নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাক হোসেনের করা মামলায় রিটকারী কোনো পক্ষ না থাকায় হাইকোর্টের রিট আইনসম্মত নয়। এজন্য রিটটি খারিজ করা হয়। আইনজীবীরা জানান, ইশরাককে শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সবাই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গত ২৭ মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর গেজেট প্রকাশ করে ইসি।
নিয়ম অনুযায়ী গেজেট থেকে ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর সময় শেষ হচ্ছে আগামী ২৬শে মে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়নই যেন সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। নতুন একটি রাজনৈতিক দলের সদস্যদের উপদেষ্টা পরিষদে উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান খন্দকার মোশাররফ। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাওকে রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, চট্টগ্রাম বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এনসিপি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এসব কথা জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই। তারপরেও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক কোনো বিষয় নয় বলে মনে করেন তিনি। ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে 6 ঘন্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেল 5টায় শাহবাগ মোড় ছেড়ে দেন নেতাকর্মীরা। এ সময় তারা জানান, দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত 13 মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে খুন হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এরপর থেকেই হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে চলে যাব না। সুষ্ঠু একটি বিচারের দাবিতে আজকের এখানে আমরা সমবেত হয়েছি। অতি দ্রুত বিচারের দাবিতে আমরা রাজপথে এখনো সোচ্চার। দ্রুত তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই অবস্থান। আন্দোলনকারীরা জানান, সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিরা এখনো ধরা পড়েনি, এমনকি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। এটিকে প্রশাসনের গাফিলতি বলছেন তারা। এবং বিচারে যে গাফিলতি, এই গাফিলতির প্রতিবাদে আমরা 9 দিন যাবত কর্মসূচি পালন করতেছি। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যার মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার সম্ভব হয়। আমরা কোনোভাবেই এই ধরনের হত্যাকাণ্ডকে বিনা প্রতিবাদে ছেড়ে দেব না। দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। তারা বলেন, সরকার 9 মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ হয়নি। খুনিদের গ্রেপ্তার করতে সম্ভবপর না হয় তাহলে রাষ্ট্রের অপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ। হাইকোর্টে পরবর্তী শুনানি হবে সোমবার। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। 14 মে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। জুবাইদা রহমানকে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়। দুদকের করা মামলায় 2023 সালের
2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এ কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না। আমরা প্রত্যাশা যে আমরা এই মামলায় শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি। করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভূমিকায় মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টা পরিষদ থেকে খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, নাগরিকত্ব নিয়ে ফরেন সার্ভিসে দেয়া খলিলুর রহমানের বক্তব্য অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিমূলক। তিনি উপদেষ্টা পরিষদে থাকলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। পরে তারেক রহমান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ক্রোধে তারেক রহমানের নামে নানা মামলা দিয়েছিল। এভাবে মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখাই ছিল লক্ষ্য। পরে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইশরাককে নিয়ে আদালতের রায় জনগণের ইচ্ছারই প্রতিফলন। এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন চলছেই। বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং খাগড়াছড়ি সীমান্তে 105 জনকে আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাটের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে ঢুকে পাটগ্রামের দিকে যাচ্ছিল একদল মানুষ। নতুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও 20 জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয় তাদের। নিজেদের বাংলাদেশি দাবি করে আটককৃতরা জানান, ভারতের আহমেদাবাদ থেকে বিমানে শিলিগুড়িতে এনে বুধবার রাতে সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে তাদের। আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আসছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। থেকে আমাকে ছাড়িয়েছে, ছাড়ার পরে আমরা এখন বাংলাদেশে যাবো, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায়। গত রাতে ভারত থেকে আমাদের বাংলাদেশি কিছু নাগরিককে পুশিং করেছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এদিকে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কুমিল্লা ও ফেনী সীমান্তে 1/2 জনকে পুশিং করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে 19 জন পুরুষ, 15 জন নারী ও 18 জন শিশু। এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিং করা 21 জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে 6 জন নারী ও 13 জন পুরুষ। এর আগে গত 16 মে পঞ্চগড় সীমান্ত দিয়ে 11 জনকে পুশিং করে বিএসএফ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষকদের অনাস্থা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। তবে তার পদত্যাগেও অচলাবস্থা কাটেনি। অধ্যাপক হযরত আলী মাত্র 18 দিন আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানান। এদিকে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দ্রুত নিরসনের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আর এই অবস্থায় শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষকরা আন্দোলনে নামেন।
গেল 3 মাস ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। উনি যেহেতু দায়িত্ব নিয়ে এসেছিলেন, উনি যদি অপারগ হয়ে থাকেন, আমরা বলেছি যে সসম্মানে তাহলে আপনি জিনিসটা স্পষ্ট করেন, না পারলে আপনি পদ ছেড়ে দিন, যাতে সরকার যোগ্য কাউকে নিয়োগ দিতে পারে, একজন পূর্ণকালীন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দিক। এবং একই সাথে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একজন কুয়েট বান্ধব, যোগ্য এবং পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে কুয়েটের সংকট নিরসনে ওনারা দ্রুত উদ্যোগ নেবেন। মানিকগঞ্জে আলাদা 2 মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা 11টায় মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক 5 দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক আইভি আক্তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা 12টায় অন্য মামলায় 7 দিনের রিমান্ড চাইলে বিচারক মোহাম্মদ আব্দুল নূর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকাল 8:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। এর আগে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড শেষে মমতাজকে কাশিমপুর কারাগারে রাখা হয়। 2013 সালে সিঙ্গার উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। শুনানিতে আজকে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজাকান্দিতে আবার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা উনি 1 নম্বর আসামি, সেইখানেও তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। টিসিবির খোলা ট্রাকে পণ্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে স্বল্প আয়ের মানুষ। তাদের অভিযোগ, এমনিতেই বাজারে দাম বেশি, তার উপর সরকারিভাবে মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। টিসিবি বলছে সরকারি ভর্তুকি কমাতে ট্রাকের দাম বাড়ানো হয়েছে, তবে ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য কিনতে পারবেন। বৈরী আবহাওয়ায় পণ্য বিক্রিতে সমস্যা হলেও বৃষ্টি কমতেই টিসিবি ট্রাকের পেছনে এভাবে ভিড় জমে যায়। উদ্দেশ্য বাজারের চেয়ে কম দামে তেল, চিনি, ডাল কেনা। পণ্য কিনতে ভোক্তাদের আগ্রহ থাকলেও দামে স্বস্তি মিলছে না, গুনতে হচ্ছে আগের চেয়ে বেশি টাকা। ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে 135 টাকায়, যা আগে ছিল 100 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হচ্ছে 80 টাকা, আর চিনির মূল্য দিতে হচ্ছে 70 থেকে 85 টাকা কেজি। অনেক সমস্যা, এখন তো ক্রয় ক্ষমতার বাইরে, তারপরও এখন না খাইলে তো যেমন বাঁচবে না। 100 টাকা লিটার ছিল, সেটাই ভালো ছিল। চিনির দামটাও বাড়াইছে, ডালের দামটাও বাড়াইছে। আগের রেটটা যদি থাকতো তাহলে আবার আমাদের জন্য আরেকটু সহজ হতো। টিসিবি বলছে কিছুটা দাম বাড়লেও একটি ট্রাকে মোট 400 জনের জন্য পণ্য বরাদ্দ থাকছে। তবে স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডধারীরা আগের মতো 100 টাকা লিটারে সয়াবিন তেল, 60 টাকায় মসুর ডাল ও 70 টাকায় চিনি কিনতে পারবেন। এটা যেহেতু যে কোনো ভোক্তা সাধারণের জন্য আমরা ক্রয় করছি, যাতে নিম্ন আয়ের মানুষের জন্য ব্যাঘাত না ঘটে, এই জন্য এটা বাজারের তুলনায় সাশ্রয়ী করে, তবে ভর্তুকি কমিয়ে আনা সহ যেন বাজারে সুশৃঙ্খলভাবে আমাদের পণ্যটা যায় এবং অতিরিক্ত মানুষকে সেবা দেওয়া যায়, এই লক্ষ্যে এটা করা হয়েছে। টিসিবি ডিলারদের স্থায়ী দোকানের পাশাপাশি সারা দেশে 690টি খোলা ট্রাকে পণ্য বিক্রি চলবে 3 জুন পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। স্মারকলিপি দিয়েছে তারা, একই সঙ্গে জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ, সংস্কার কমিশনের সুপারিশ প্রকাশ করা এবং পরামর্শক কমিটির সুপারিশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা তাদের 4 দফা দাবির মধ্যে রয়েছে। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের সাথে অসহযোগ আন্দোলন শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা। এদিন সকালেই নিজ নিজ ডেস্ক ছেড়ে রাজস্ব ভবনের নিচে অবস্থান নেন তারা। এতে যোগ দেন বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা। বিকেল 3টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে স্মারকলিপি দিতে যায় তারা। আমাদের যে আর্জি আছে, আমাদের যে কারণ আছে, সেইগুলো ওনার কাছে পৌঁছানোর জন্য লিখিতভাবে। আপনারা সবাই জানেন, আপনারা এতদিন আমাদের সাথেই ছিলেন, আপনারা জানেন যে আমাদের সবসময় দাবিটা একটাই হয়ে আসছে যে আমরা আমাদের অধ্যাদেশটাকে বাতিল চাচ্ছি। তিনি জানান দাবি আদায়ে অনড় আছেন তারা। গতকাল আমরা বলেছি যে আমাদের দাবি আদায় পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং সোমবার পর্যন্ত কিন্তু আমরা কার্যক্রম ঘোষণা করেছি। আগামী শনিবার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।